হ্যালো এভরিওয়ান, সকলকে আরও একবার স্বাগত জানাই এনএস ক্যারিয়ার একাডেমিতে। লক্ষ্য পিএসসি ক্লার্কশিপ 2023। ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপের যে প্রিভিয়াস পরীক্ষাগুলো হয়েছিল সেখানে আসা অঙ্ক থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগের ক্লাসে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা দেখলে তোমরা কিন্তু একদম বুঝতে পেরে যাবে যে কীরকম প্রশ্ন পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তো চলো শুরু করব আজকের সেশন। দেখো 16 নম্বর প্রশ্ন, আগের দিন আমরা 15 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, যদি 45337*2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে স্টারের ভ্যালু কত হবে আমাদের বের করতে হবে। তো এই যে প্রশ্নটি রয়েছে, কি রয়েছে দেখো, 45337*2 এই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা 11 দ্বারা বিভাজ্যতা এইভাবে চেক করি, এক ঘর পর পর আমরা এইভাবে ড্র করে নিই। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 4 যোগ করে দাও, 4 3 7, 7 7 14, 14 আর 2 হচ্ছে 16, আর এদিকে কত হচ্ছে দেখো বাকিগুলো, 5 3 8 আর স্টার, তাহলে 8 প্লাস স্টার। ওকে, তাহলে এই দুটো যদি সাবট্রাক্ট করি আমরা তাহলে 16 মাইনাস 8 মাইনাস স্টার হয়ে যাবে, অর্থাৎ 8 মাইনাস স্টার। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা যদি আমাদের 11 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে এই ভ্যালুটা হয় 11-র গুণিতক হবে বা 0 হবে। তো এটা 11-র গুণিতক কোনোভাবেই হচ্ছে না, বুঝতেই পারছো, স্টারের কোনো ভ্যালু পুট করলেই। কিন্তু স্টারের ভ্যালু যদি আমরা এখানে 8 পুট করি দেখো অপশানগুলো থেকে, তাহলে কি হবে, 8 - 8 ইজ দ্য 0 হয়ে যাবে। ঠিক আছে, যেটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ডেফিনেটলি অপশান এ, স্টারের ভ্যালু হয়ে যাচ্ছে কত, 8। ঠিক আছে, তাহলে কি হবে, 8 - 8 = 0 which is divisible by 11. সো আমাদের স্টারের ভ্যালু হয়ে যাবে কত, 8। সেশনটি যারা দেখছো অবশ্যই প্রত্যেকে সেশনটিকে লাইক এবং শেয়ার করে দেবে প্রত্যেকের কাছে, যাতে ভিডিওটি পৌঁছে যায়। ঠিক আছে, তো লক্ষ্য ক্লার্কশিপ 2023-এর যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা পর্যন্ত কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ম্যাথস থেকে এবং রিজনিং থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা তোমাদের ডেফিনেটলি ম্যাথস এবং রিজনিং থেকে ম্যাক্সিমাম স্কোর করতে তোমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, সঙ্গে থাকবে। 17 নম্বর প্রশ্ন রয়েছে, বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 625 টাকার 2 বছরের সুদ আসল কত টাকা হবে, যদি সুদ পর্ব প্রত্যেক বছর হয়ে থাকে, অর্থাৎ ইয়ারলি হয়ে থাকে। 4% চক্রবৃদ্ধি সুদের হারে 625 টাকার 2 বছরের সুদ কত হবে। এটা অনেক রকমভাবে করা যায়। ঠিক আছে, তো আমি একদম বেসিক নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি, যেটা সব থেকে সহজ মনে হবে তোমাদের। 4%কে প্রথমে আমরা ভেঙে ফেলছি, যেটা হচ্ছে কত, 4/100। ঠিক আছে, 4/100 অর্থাৎ কত, 4 দিয়ে কেটে দাও, 1/25। তাহলে 25 যদি টাকা আমরা রাখি, সেটা গিয়ে দাঁড়াচ্ছে এক বছর পরে কত, 25 যোগ 1 কত হবে, 26 টাকা। তাহলে 2 বছর পরে সেটা কত হবে, পাওয়ারে 2 চাপিয়ে দেবে। ঠিক আছে, তাহলে 25-এর স্কোয়ার মানে 625, আর 26-এর স্কোয়ার মানে কত হয়, 676, তাই তো। 26-এর স্কোয়ার কত হচ্ছে, 676। দেখো এখানে হয়ে গেল আমাদের, আর কোনো কিন্তু সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের যেটা প্রশ্ন করেছে যে 4% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা 2 বছর পরে সুদ আসল কত টাকা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 625 টাকা এখানে পেয়ে গেলাম, 625 টাকা রাখা হয়েছে, যেটা বেড়ে হচ্ছে কত, 676 টাকা, যেটা রয়েছে অপশন বিতে রয়েছে। এবং এত সহজ প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই 2019 সালে যে পরীক্ষা হয়েছিল, দুটো শিফটে পরীক্ষা হয়েছিল 2019 সালে পিএসসির ক্লার্কশিপের, তার কিন্তু এটা সেকেন্ড শিফটের কোশ্চেন। ঠিক আছে, ইয়েস, প্রথম শিফটের কোশ্চেন তো আমরা অনেক আগেই আলোচনা করে নিয়েছি, এটা সেকেন্ড শিফটের কিন্তু কোশ্চেন। হ্যাঁ, যদি A/B 4:3 হয়, B/C 3:5 এবং C/D যদি 10:9 হয়, তবে A/B/C/D এর মান কত হবে। একদম সহজভাবে আমরা সলভ করব। A/B/C/D, জাস্ট এগুলোকে বসিয়ে দাও। A/B মানে 4:3, 4:3, B/C মানে 3:5, B/C মানে 3:5, C/D মানে 10:9, 10:9। ওকে, তাহলে দেখো এই 3-র পরিবর্তে এখানে আমরা লিখব 3,
এই 3 এর পরিবর্তে এখানে লিখব 3, এই 5 এর পরিবর্তে এখানে 5, আর এই 3 এর পরিবর্তে এখানে 3। ওকে, দেখো এই 10 এর পাশে 10 এর ফাঁকা জায়গা 10 দিয়ে ভরে দেবে, হয়ে গেল। এবার দেখো সবগুলোতেই আছে এমন সংখ্যা যদি থেকে থাকে সেটাকে কেটে দাও। 3 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 3, মানে পুরো 4টের মধ্যে থাকতে হবে মোট কথা। হ্যাঁ, দেখো এখানে 5 5, এখানে 5 দুগুণ 10 2 হবে, আর এখানেও 5 দুগুণ 10 2 হবে, তাহলে 4 দুগুণ কত হয়ে গেল 8। ওকে, এখানে 3 দুগুণ কত হয়ে গেল 6, গুণ করবে, এখানে শুধুমাত্র থাকছে 10, আর এখানে অনলি 9। ওকে, তাহলে 8:6:10:9 কোথাও রয়েছে কি চেক করে নাও। 8 9 8 6 10 9, ইয়েস, অপশন সি তে রয়েছে। দেখো 8 6 10 9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং একদমই সহজ পদ্ধতি এটা। ঠিক আছে, নেক্সট আমরা দেখো 19 নম্বর প্রশ্নে চলে এলাম। এ একটি কাজ 21 দিনে করতে পারে এবং বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে 40%কে ভাঙলে আমরা 40/100 পাবো। 20 দিয়ে দেখো 20 2, 20 দিয়ে 5 20 100, দ্যাট ইজ 2/5। ঠিক আছে, এবার বলেছে কি বি এর চেয়ে বেশি দক্ষ, তাহলে বি যদি 5 ইউনিট কাজ করে প্রত্যেক দিনে, তাহলে এ করবে কত, সরি বি এর চেয়ে বেশি দক্ষ, তাহলে এ কে যদি আমরা ধরে নিই যে প্রত্যেক দিনে 5 ইউনিট কাজ করে, তাহলে বি করবে 5 + 2 মানে 7 ইউনিট কাজ ডেইলি। এবার বলেছে এ যদি একটি কাজ 21 দিনে করতে পারে, তাহলে 21 দিনে কোনো কাজ কতটা করবে, একদিনে 5 ইউনিট করে, তাহলে 21 দিনে 5 একে 5, 5 দুগুণ 10, অর্থাৎ 105 ইউনিট কাজ কিন্তু টোটাল এ করবে, মানে এটাই হচ্ছে টোটাল কাজ। এবার আমাদের প্রশ্নে কি বলেছে যে বি এর কত সময় লাগবে এই কাজটি করতে, তাহলে বি এর এফিসিয়েন্সি 7, 7 দিয়ে ভাগ করে দাও, 7 দিয়ে 7 1, 7 একে 7 3 35, 5 7 35, 7 15 105, তাহলে 15 দিন। ঠিক আছে, 15 দিন সময় লাগবে। হ্যাঁ, 15 দিন লাগবে সময় বি এর। দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে সিম্পলিফিকেশন থেকে, এই সহজ প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, আচ্ছা আই থিঙ্ক যদি এইরকমই থাকে তাহলে যেটা আসবে সেটাই আমরা বের করি। প্রথমে এই রুটটা কিন্তু এতটা রয়েছে, আমি ভেবেছিলাম রুটটা পুরোটা থাকবে, যাই হোক কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এতটাই যদি রুট থাকে, এই প্রথমে এইটুকু কাজ করে নাও, এই রুটটার কাজ কত দেখো 64 রয়েছে, 64 এর রুট বের করবে প্রথমে। ঠিক আছে, কত হবে 8। এবার দেখো ক ঘর পরে দশমিক রয়েছে 1 2 3 4, যা থাকবে তার অর্ধেক নিয়ে আসবে এখানে, 4 ঘর পরে দশমিক মানে 2 ঘর পরে দশমিক দেবে। ঠিক আছে, প্লাস রয়েছে এখানে 0.1 0.1, এবার এই রুটটা পুরোটা হয়ে গেল কারণ এইটুকু রুট উঠে গেছে, তাহলে এখানে দেখো পুরোটা হয়ে যাচ্ছে 0.09 তার রুট, অর্থাৎ দেখো 9 এর রুট করলে হবে 3, 2 ঘর পরে দশমিক, তাহলে এখানে হবে 1 ঘর পরে দশমিক, তাহলে এখানে পেলাম 0.3, আর এখানে কত হচ্ছে 0.16, 16 রুট করলে কত হবে 4 হবে, এবং 2 ঘর পরে দশমিক সেটা 1 ঘর পরে দশমিক। ওকে, তাহলে হয়ে গেল 0.4, আর এখানে হচ্ছে 0.3, দ্যাট ইজ 0.7। 0.7 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিকই আছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 21 নম্বর বলেছে দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত দেওয়া আছে এত, তাদের গুণফল কত হবে। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:13, হ্যাঁ, তাদের গসাগু দেওয়া আছে কত 12, যদি গসাগু দেওয়া থাকে অনুপাত থেকে সরাসরি সংখ্যা বের করে নেওয়া যায়। ঠিক আছে, দেখো একটা সংখ্যা কত হবে 3:12, ভালো করে খেয়াল করো, আর একটা সংখ্যা কত হবে 13:12, অর্থাৎ গসাগু দ্বারা জাস্ট গুণ করতে হবে তোমাকে, তাহলে সংখ্যা বেরিয়ে যাবে রেশিও থেকে। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটো এইটা আর এটা গুণ করে দাও, 3:12 ইন্টু 13:12। ঠিক আছে, দেখো 3 12 আর এখানে 12, তাহলে 3 12 36, আর এখানে 12:13, তবুও গুণ করতেই হবে। তার থেকে বেটার হচ্ছে 12 12 144 ইন্টু 3 13 39। ঠিক আছে, এটাকে এবার গুণ করে নেব আমরা। আচ্ছা, গসাগু দেওয়া আছে 12, অনুপাত দেওয়া আছে এত, তাদের গুণফল, গুণফল তো কখনোই 0 আসবে না রাইট হ্যান্ড সাইডে এককের ঘরে, সরি, তাহলে এখানে কোনো একটা টার্ম মিসিং থাকতে পারে, টাইপিং মিস্টেক থাকতে পারে। ঠিক আছে, টাইপিং মিস্টেক থাকতে কিন্তু পারে, আমি একবার একটু চেক করে দিই, তাতে তোমাদের সুবিধা হবে বুঝতে।
পিএসসি ক্লার্কশিপ, দেখে দিচ্ছি আমি, হ্যাঁ যদি পেয়ে যাই। হ্যাঁ পেয়ে গেছি। দেখো দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত দেওয়া আছে 3:5। সরি ভাই, হ্যাঁ এখানে একটু টাইপিং মিস্টেক আছে, যে কারণে আমাদের অ্যান্সারটা এইরকম আসছে। তাহলে 3:5 যদি হয়ে যায়, 3:5 যদি হয়ে যায়, তাহলে এখানে আমাদের একটু লিটল বিট চেঞ্জ হবে, সহজ হয়ে যাবে এবার অঙ্কটা আরো, গুণ এত বড় আর হবে না। হ্যাঁ দেখো 3:5, ওকে। এবার একদম মুখে মুখে হয়ে যাবে। দেখো একটা সংখ্যা তাহলে 3 × 12, অপর সংখ্যা 5 × 12, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? 3 × 12 × 5 × 12। আমি চাইলে একবারে গুণ করে নিয়ে বসাতে পারতাম, তবু আমি করলাম না, কেন? এখান থেকে দেখি কি আসছে আগে, ঠিক আছে? তো দেখো 3 × 12 = 36 × 5 × 12 = 60। দেখো কত সহজ হয়ে যাবে, 6 দিয়ে 36কে গুণ করলে 216, তাহলে 2160, একবারে বেরিয়ে গেল আমাদের অ্যান্সার 2160। বুঝতে পারলে, কোনো অনুপাতকে যদি আমরা গসাগু দ্বারা গুণ করি না, তাহলে সংখ্যাগুলো বেরিয়ে চলে আসে। সো আমাদের একটা সংখ্যা এটা, একটা সংখ্যা এটা, জাস্ট এবার আমরা কি করলাম, গুণফল বের করতে বলেছে, গুণ করে দিয়েছি। 22 নম্বর রয়েছে এটা ইন্টু এটা ইন্টু এটা, অর্থাৎ এই ধরনের গুণের ক্ষেত্রে যে সংখ্যাটা রয়েছে সেটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে ওপরে কত হচ্ছে, a ইন্টু এ ইন্টু এ অর্থাৎ a কিউব, প্লাস b ইন্টু বি ইন্টু বি, দ্যাট ইজ বি কিউব, ডিভাইডেড বাই, দেখো এটাও এ এ, তার মানে এ স্কোয়ার, প্লাস বি বি, বি স্কোয়ার, প্লাস আচ্ছা মাইনাস এ বি, তাহলে এটা রয়েছে মাইনাস এ বি। এটা একদম সহজ হয়ে গেল। এটার ফর্মুলা ব্রেক করে দাও, a প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, আর নিচে এটাই রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ এটা এটা কেটে গেলে পড়ে থাকবে a প্লাস বি, অর্থাৎ 8.73 প্লাস 4.27, তার মানে 8 4 12, আর এখানে 0.1, দ্যাট ইজ 13। ওকে, 13.00, মানে 13 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম সহজ প্রশ্ন ভাই, একদম সহজ প্রশ্ন, ঠিক আছে? যদি তোমরা বেসিকটা ক্লিয়ার করে নিতে পারো, বেস যত তোমাদের স্ট্রং হয়ে যাবে, যে কোনো ধরনের প্রশ্ন পরীক্ষায় আসুক, তোমরা ইজিলি কিন্তু সেটার কিন্তু অ্যান্সার, কারেক্ট অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? অর্থাৎ বেস স্ট্রং করতে গেলে আমাদের কি করতে হবে, ভালো করে প্রত্যেকটা টপিক কিন্তু ধরে ধরে আমাদের বেসিকটা ক্লিয়ার করে নিতে হবে, দেন আমাদের প্র্যাকটিস সেশন করতে হবে। আর যদি তোমরা এটা বাড়িতে করতে তোমাদের অসুবিধা হয়, ডেফিনেটলি তোমরা যে কোনো কোর্সে, ঠিক আছে, আমার এখানেই কোর্সে তোমাকে জয়েন করতে হবে এমন নয়, কোনো একটা ফাউন্ডেশন কোর্সে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে? তাতে করে তোমাদের বেসটা ক্লিয়ার হয়ে যাবে, যে কোথাও যে কোথাও, হ্যাঁ, যদি তোমাদের বেসটা ক্লিয়ার করতে হয়, এটা কাজ করতে পারো। ওকে, তো এই সময় আমার এখানেও ফাউন্ডেশন ব্যাচ আমি লঞ্চ করেছি, ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ, সম্পূর্ণ অঙ্ক একদম সিলেবাস ধরে যা যা টপিক রয়েছে সবগুলোর বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে সেখান থেকে প্র্যাকটিস সেশন এবং অনলাইন মক টেস্ট কিন্তু হবে এখানে। তো এই সম্পূর্ণ জিনিসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে যদি এখানে তোমরা জয়েন করতে পারো। মাত্র 599 এর টোটাল 6 মাসের এই কোর্সে জয়েন করলে তোমরা পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই, ডাব্লিউবিপির পরীক্ষা সামনেই বেরোতে চলেছে, ডাব্লিউবিপি এসআই কনস্টেবল, লেডি কনস্টেবল একদম কমপ্লিট হয়ে যাবে তোমাদের এখানে, এসএসসি জিডি কনস্টেবল। সো অবশ্যই এই কোর্সে তোমরা জয়েন করে নেবে, কারণ একবার শুধু বেসটা ক্লিয়ার হয়ে গেলে তারপরে যে কোনো পরীক্ষার জন্য তোমরা কিন্তু একদম প্রস্তুত হয়ে যেতে পারবে, ঠিক আছে? একটা বার শুধু তোমাদের বেসটা ক্লিয়ার হতে হবে এবং দেন প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় কিন্তু সাংঘাতিক পরিমাণে তোমাদের কিন্তু কম্পিটিশন হবে, ঠিক আছে? এমন নয় যে শুধু ফর্ম ভরবো আর পরীক্ষা দিতে যাব, সেই দিন অনেক বছর আগে পেরিয়ে গেছে। এখন তোমরা যে জোনে রয়েছো সেটা প্রচণ্ড কম্পিটিশন জোন, ঠিক আছে? সো তোমাকে কম্পিটিশনের হয় লড়াই করে জিততে হবে, আর না হলে কিন্তু, বুঝতে পারছো? চলো, যদি পি এর 60% সমান কিউ এর 30% হয়, তবে পি সমান কিউ এর x% হলে x এর মান কত? খুব সহজভাবে আমরা সলভ করবো। দেখো পি এর 60%, ওকে, সমান কিউ এর 30%, আমি কি করলাম, পার্সেন্টকে এখান থেকে কেটে দিলাম, পার্সেন্টেজ উঠে গেলে কি হবে, নিচে বাই 100 নামবে, সেটাকে কেটে দিলাম। এবার এটা দিয়ে কেটে দিলে কত হচ্ছে, 2, দ্যাট ইজ এখানে পি সমান কিউ বলেছে, সেই জন্য পি সমান বের করে নিলাম কিউ ডিভাইডেড বাই, এটা কোথায় যাবে, 2টা চলে আসবে নিচে, তাই না? এবার পার্সেন্টেজ যেহেতু বের করতে বলেছে, সো আমরা 100 দ্বারা গুণ করে দিলাম, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাচ্ছে কত, কিউ এর তাহলে
50%। ওকে, পি সমান কিউ এর 50%। আচ্ছা 50% এখানে নেই তাই না, 50% এখানে নেই। 50% মানে কত, 50% মানে কিউ এর 50% মানে কত, হাফ, তাই না? হাফ মানে কি 0.5%। ওকে, এইভাবে করতে পারো কি 50/% উঠে নিচে 100, তাহলে কত হচ্ছে পয়েন্ট, কিউ এর 0.5। জাস্ট আমি লিখছি, এত বড় করে ফেলছি জাস্ট বোঝানোর জন্য, এখানেই অঙ্ক শেষ। ঠিক আছে, 0.5 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত হবে? বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ, এটা অঙ্ক কি করে দেওয়ার দরকার আছে? 4 5 5 6 30, 3 4 12, 120 টাকা হয়ে যাবে অ্যান্সার। দেখো আমরা যদি এইভাবেই করি যে 400 টাকা পি ইন্টু আর 6% ইন্টু টি 5 বছর ডিভাইডেড বাই 100, এটা দিয়ে কেটে দাও 4, তাহলে কত হচ্ছে 5 6 30 আর 4 দিয়ে গুণ করলে 120 টাকা। এত সহজ অঙ্ক এখন আরেকটু মডারেট দেবে, এত ইজি আমার মনে হয় না এবছর থাকবে। পরপর 7টি সংখ্যার গড় 20 যদি হয়, এদের বৃহত্তম সংখ্যা কত? আগের দিন আমি একদম সব থেকে বেস্ট নিয়ম তোমাদের শিখিয়েছিলাম, পরপর 7টি সংখ্যা 1 2 3 4 5 6 7, মিডিল সংখ্যা যেটা রয়েছে দেখো 3টে, এদিক 3টে, এই মাঝের যে সংখ্যা এটা হচ্ছে অ্যাভারেজ। পরপর 7টি সংখ্যার গড় যদি 20 হয়, আচ্ছা গড় দেওয়া আছে তাহলে 20, এদের বৃহত্তম সংখ্যা কত হবে? পরপর সংখ্যা, তাহলে 20, 20 পরের সংখ্যা 21 22 23, সো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 23। এত সহজ অঙ্ক, কোনো এক্স ধরতে হবে না তোমাকে, x+1 x+2 কিছু করতে হবে না। ঠিক আছে, 26 নম্বর প্রশ্ন রয়েছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে, ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করতে পারে, স্থির জলে নৌকার বেগ কত? অর্থাৎ একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24, অনুকূল মানে এক্স ধরেছি আমি, সব সময় তোমাদের বলেছি অনুকূল গতিবেগ মানে এক্স ধরবে, 24 কিমি যাচ্ছে কত 4 ঘন্টায়, দ্যাট ইজ গতিবেগ কত 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর ওয়াই সমান কত হবে? সেই 24 কিলোমিটারই আসছে ফিরে 6 ঘন্টায়, তাহলে 6 দিয়ে ভাগ করলে 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, 4 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ মানে বোটের নিজের বেগ, যেটা হচ্ছে x+y ভাগ 2, অর্থাৎ 6 4 10 ভাগ 2 মানে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, অপশন ডি। ঠিক আছে, 27 নম্বর বলেছে কোনো নৌকা কোনো সংখ্যার যদি 2/3 অংশের মান 36 হয়, কোনো সংখ্যার মানে আমি যদি ধরি যে x এর 2/3 সমান 36, আমরা দেখতে পাচ্ছি যে 2019 সালে যে দুটো শিফট হয়েছিল, প্রথম শিফট এবং পরের শিফটের কোশ্চেন প্রায় আইডেন্টিক্যাল রয়েছে, অর্থাৎ কেউ বলতে পারবে না যে আমাদের প্রশ্নপত্র বেশি কঠিন বা আমাদেরটা বেশি সহজ, মোটামুটি দেখতে পাচ্ছি একই রকম টাইপের কোশ্চেন এসছে দুটো শিফটে। আগের দিন তো আমরা ফার্স্ট শিফটে আলোচনা করেছি, তোমরা দেখেইছো। ঠিক আছে, তো x ইন্টু 2/3 ইকুয়াল টু 36 যদি হয়, এখান থেকে 2 কেটে দিলাম 18, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 3 18 54। এই যে x 54 পেলাম, এই x এর আবার বলেছে 25%, এর 25% মানে কত 54 ইন্টু 25% মানে 1/4 হয়, এই 25 দিয়ে 4 25 100, 2 2 দিয়ে এটা হচ্ছে 27, তাহলে কত হবে 27/2 মানে 13.5 মানে 13.5, অপশন বি 13.5। বুঝতে পারছো সকলে? ভালো লাগছে সেশনটি? যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। নেক্সট মিক্স টাইপের কোশ্চেন হবে আগামীকাল ঠিক রাত্রি 9:30। একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে ভাই এর থেকে সহজ অঙ্ক জীবনেও থাকবে না, একদম সহজ অঙ্ক। দেখো 19কে 17 দ্বারা ভাগ করবে, 17 1 17, ভাগশেষ 2, অ্যান্সার হয়ে গেল 2। ঠিক আছে, এতটাই সহজ অঙ্ক। তার জন্য কি করতে হবে, আমাকে জানতে হবে যে কি নিয়মে করলাম আমরা এটা এবং কেন করলাম। ঠিক আছে, শুধু শুধু কিন্তু কোনো রকম ভাবে আমরা করছি না, কারণ রয়েছে। একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করা হয়েছে, মনে করো n একটা সংখ্যা 119 দ্বারা ভাগ করেছি আমরা, তাতে করে ভাগশেষ থাকছে 19। ওকে,
ওই এনকেই এবার 17 দিয়ে ভাগ করছি। তাহলে এনকে যদি 17 দিয়ে ভাগ করা যায়, ভাগশেষ কত হবে? দেখো এইখানে সবসময় এইখানে যেটা দিয়ে ভাগ করতে বলেছে সেটা দিয়ে এটাকে ভাগ যাবে, অর্থাৎ 119 অলওয়েজ ডিভিজিবল হবে 17 দ্বারা, তাই না? 7 17 119। এবং এইভাবেই প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের। তাহলে এই 17 দিয়ে যখন আবার ভাগ করবো, এই ক্ষেত্রে যে ভাগশেষ ছিল শুধু সেই ভাগশেষকে ভাগ করবে, যেটা ভাগশেষ সেটাই অ্যান্সার হয়ে যাবে। এতটাই সহজ, ঠিক আছে? বুঝতে পেরেছ? ভেরি গুড ভাই। এক ব্যক্তি 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার 50% হ্রাস করে ফিরে এসছে, অর্থাৎ প্রথমে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে গেল, ঠিক আছে, তারপরে 50% হ্রাস করে ফিরে এলো। প্রথমে দেখো গতিবেগ 40, পরের দিনের গতিবেগ কত হবে ফিরে আসার সময়? 50%। 40-এর 50% মানে কত? অর্ধেক, 20। হ্রাস করলো মানে কমে গেল, কত? 20। যাবার সময় 40 গতিবেগ, ফেরার সময় 20 গতিবেগ। অ্যাভারেজ গতিবেগ কত? আমি তোমাদের একদম শিখিয়ে দিয়েছিলাম অ্যাভারেজ গতিবেগ বের করার বেস্ট নিয়ম। 2 ইন্টু গতিবেগ দুটো লিখবে, 40 ইন্টু 20 ডিভাইডেড বাই তাদের যোগ করবে, 40 যোগ 20 মানে একবারে লেখো ভাই, 40 যোগ 20 মানে হচ্ছে 60। 20 দিয়ে 3 20 60, আর কাটবে না। 40 দুগুণ 80 ভাগ 3, 80 ভাগ 3 কোথায় রয়েছে? 3 26 হচ্ছে 78, আর 2 80, 3। তাহলে অপশন সি, ঠিক আছে? একদম লাস্ট প্রশ্নে আমরা চলে এলাম। 30 নম্বর প্রশ্ন। 100 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 8 কিমি বেগে দৌড়ায়। বি যখন 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে, অর্থাৎ এখান থেকে 4 মিটার বি অলরেডি এগিয়ে গেছে, তখন এ যাত্রা শুরু করেছে। ওকে, তবুও বিকে 15 সেকেন্ডে হারিয়েছে। তার মানে এ যখন 100 মিটার পৌঁছে গেছে, তার ঠিক 15 সেকেন্ড পরে বি 100 মিটারে পৌঁছায়। ওকে, তাহলে এর 100 মিটারে পৌঁছাতে কত সময় লেগেছে সেটা বের করো। এ 100 মিটার প্রতিযোগিতায় ঘন্টায় 8 কিমি বেগে দৌড়ায়, ঠিক আছে? তাহলে 100 মিটার ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, 8 কিমি প্রতি ঘন্টা রয়েছে। সো এটাকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দ্বারা গুণ করলাম, 18 চলে গেল উপরে, ঠিক আছে? 5 দিয়ে দেখো, 5 20 100, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 দিয়ে 4 5 20, আর 2 দিয়ে এটাকে কেটে দাও 9, তাহলে কত হচ্ছে? 5 নং 45 সেকেন্ড সময় লেগেছে, তাই না? তাহলে 45 সেকেন্ড যদি এর সময় লাগে, তাহলে বি এর সময় লাগবে কত? 45 সেকেন্ড প্লাস আরো 15 সেকেন্ড পরে পৌঁছেছে, সো 60 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? তাহলে বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করতে বলা হয়েছে। বি এর 60 সেকেন্ড সময় লেগেছে, তাহলে বি অ্যাকচুয়ালি কত মিটার যাবে এখান থেকে? 4 মিটার অলরেডি কিন্তু পৌঁছে গেছে, ঠিক আছে? তাহলে বি এর গতিবেগ দেখো, তার মানে 96 মিটার, যেটা 96 মিটার যাবে, কারণ 4 মিটার অলরেডি চলে গেছে, আর বাকি থাকলো 96 মিটার 100 মিটার কমপ্লিট করতে। এই 96 মিটার যাচ্ছে কত? 60 সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে এটা গতিবেগ বি এর, ঠিক আছে? 6 দিয়ে দেখো, 6 16 96, আর এখানে রয়েছে 6 দিয়ে 6 10 60, তারপরে রয়েছে কত? 8 দুগুণ 16, 5 দুগুণ 10, তাহলে এত মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে গতিবেগ, ঠিক আছে? খুব খুব সুন্দর প্রশ্ন এটা, কিন্তু এই প্রশ্নটা খুবই ভালো ছিল, ঠিক আছে? তো এই হচ্ছে পিএসসি ক্লার্কশিপের 2019 সালের সেকেন্ড শিফটের প্রশ্নপত্র, যেখান থেকে আসা ম্যাথসের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে কি রকম প্রশ্ন কিন্তু এবছর আসতে পারে। সো অবশ্যই প্রত্যেক দিন রাত্রি 9টায় ক্লাস দেখো তোমরা প্রত্যেকে, ডেফিনেটলি ম্যাথস থেকে ম্যাক্সিমাম স্কোর করবে তোমরা, ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।